বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ভয়াবহ দুঃসংবাদ। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA বলছে, গাজার পরিবারগুলো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং আশ্রয় নেওয়ার মতো কোথাও নিরাপদ নয়। ফিলিস্তিনি পরিবারগুলো কোথাও যাওয়ার নিরাপদ জায়গা নেই। এ অবস্থায় প্রত্যেকটি পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এবারে জানাবো ভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে একটি 6 তলা বিশিষ্ট ভবন ধসে গেছে। এতে 15 জন আহত হয়েছেন এবং আরও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জানাবো অত্যন্ত সুসংবাদ, মুসলিম বিশ্বের জন্য আরও একটি সাফল্য। ইরান শীঘ্রই নিজেদের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট চালু করতে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, মাসখানেকের মধ্যে ইরানের তৈরি প্রথম জটিল স্যাটেলাইট চালু করতে যাচ্ছে। পৃথিবীর মাত্র 12টি দেশের স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার সক্ষমতা রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সেই বিশ্বের ওই 12টি দেশের মধ্যে একটি। এবারে থাকছে পুতিনকে বাঁচাতে নিজের সর্বনাশ ডেকে আনছেন সৌদি যুবরাজ। বয়সে তরুণ হলেও বিশ্বের বাঘা বাঘা নেতাদের ঘোল খাইয়ে দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্ষমতায় তার বাবা থাকলেও আসলে সৌদি আরবের পুরো নিয়ন্ত্রণ এখন তারই হাতে। তাই অসুস্থ বাবার হয়ে সব সিদ্ধান্ত নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি দেশটি নিয়ে যে স্বপ্ন দেখছেন তারই অংশ হিসেবে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন, আর এতেই লাভবান হচ্ছে রাশিয়া। এবং সর্বশেষ জানাবো ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর অপচেষ্টা থেকে আটকানো গেছে। ভারতের এবারে লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর যে অপচেষ্টা চলছিল সেটা কিছুটা হলেও আটকানো গেছে। মানুষ এবার আর বিজেপির ধর্মান্ধতার পক্ষে রায় দেয়নি। সেই সঙ্গে এই ভারতীয় ন্যায় সহিংসতা নিয়েও বিজেপির সমালোচনা করেন। অমর্ত্য সেন বলেন, সংবিধান পরিবর্তন করতে যে আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় ফিলিস্তিনি পরিবারগুলোর কোথাও যাওয়ার জায়গা নেই। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা বলছে, গাজার পরিবারগুলো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং আশ্রয় পাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা নেই। ফিলিস্তিনি পরিবারগুলোর কোথাও যাওয়ার নিরাপদ কোনো জায়গা এখন আর অবশিষ্ট নেই। গাজায় সংস্থাটির মুখপাত্র লুইস ওয়াটার্স নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি মৃত্যু ও বাস্তুচ্যুতির একটি অন্তহীন চক্র। প্রভাবশালী মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মানুষ এখানে আশা হারাচ্ছে, তারা শক্তি হারাচ্ছে। আরেকটি জোরপূর্বক বাস্তুচ্যুতির মুখোমুখি হচ্ছে গাজার মানুষ এবং নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। লুইস ওয়াটার্স বলেন, 8 মাস ধরে যুদ্ধ হয়েছে, মানুষ অত্যন্ত ক্লান্ত। যারা ক্লান্ত তারা অপুষ্টিতে ভুগছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুলে স্থানীয় সময় শনিবার ইসরায়েলি হামলায় 16 জন নিহত হয়েছেন। গাজায় সরকারের প্রেস অফিস জানিয়েছে, স্কুলটিতে 7,000 মানুষ আশ্রয় নিয়েছিলেন। মন্ত্রণালয় এটিকে জঘন্য গণহত্যা বলে নিন্দা জানিয়েছে। মধ্য গাজা নুসেরাতে আল জাওনি স্কুল থেকে আহত আরও 50 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেনি বলে জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গুজরাটে ধসে পড়া 6 তলা ভবনে বহু মানুষ আটকা। ভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে একটি 6 তলা বিশিষ্ট ভবন পড়ে গেছে। এতে 15 জন আহত হয়েছেন এবং আরও অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার প্রদেশটির সুরাটের সচিনপলি গ্রামে এই ভবন ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে ভিজুয়ালে দেখা গেছে উদ্ধারকারী কর্মকর্তারা কংক্রিটের বিশাল খণ্ড সরিয়ে সরিয়ে কাজ করছেন। একই সঙ্গে আটকা পড়াদের খোঁজ করছেন তারা। ভারতীয় কর্মকর্তাদের মতে, আগে থেকেই ভবনটি জরাজীর্ণ ছিল। গত কয়েকদিন ধরে ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের পরে এটি ধসে পড়ে গেছে। ইরান শিগগিরই নিজেদের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট চালু করতে যাচ্ছে। মুসলিম বিশ্বের আরও একটি সাফল্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, মাসখানেকের মধ্যে ইরানের তৈরি প্রথম জটিল স্যাটেলাইট চালু হতে যাচ্ছে। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইশা জারেপুর ইরানের পার্স-2 স্যাটেলাইট সর্বশেষ অবস্থার সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, পার্স-2 স্যাটেলাইটটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আমরা আশা করি খুব শিগগিরই এর ডেটা ব্যবহার করা যাবে। পার্স-2 আরও জানায়,
জারেপুর এই স্যাটেলাইটের উৎক্ষেপণের সময় এবং কক্ষপথের স্থাপনের বিষয়েও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই স্যাটেলাইটটি আগামী মাসের মধ্যেই চালু করা হবে। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইরানের বিজ্ঞানীরা ছবি ছাড়াও এর স্থানিক ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন। জারেপুর স্পষ্ট করে বলেন, পার্স 2 স্যাটেলাইট সাধারণ কালো এবং সাদা ছবি ছাড়াও 8 মিলিমিটারের নির্ভুল ইমেজ সহ নাইট ভিশন ছবিও প্রদান করবে। ইরান সহ 6টি দেশ মহাকাশে জীবন্ত প্রাণী প্রেরণ করতে সফল হয়েছে। এছাড়াও মাত্র 12টি দেশের স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের ওই 12 দেশের মধ্যে একটি। পুতিনকে বাঁচাতে নিজের সর্বনাশ ডেকে আনছেন সৌদি যুবরাজ। বয়সে তরুণ হলেও বিশ্বের বাঘা বাঘা নেতাকে ঘোল খাইয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্ষমতায় তার বাবা থাকলেও সৌদি আরবের পুরো নিয়ন্ত্রণ এখন তারই হাতে। তাই অসুস্থ বাবার হয়ে সব সিদ্ধান্ত নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ভবিষ্যৎই এই নেতার হাতে। দেশটিকে নিয়ে যে স্বপ্ন দেখছেন তার অংশ হিসেবেই বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। তার নেওয়া এমনই এক পদক্ষেপ সরাসরি লাভবান হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে চালানো হামলার পর থেকেই পশ্চিমাদের তোপের মুখে রয়েছে পুতিন। তার দেশের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলেছে পশ্চিমারা। বিশেষ করে দেশটির তেল এবং গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞায় মস্কোর অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ঠিক সেই মুহূর্তে বন্ধু পুতিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মত ঠিক এমনই। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, অপরিশোধিত তেল রপ্তানি কমিয়ে দিয়েছে সৌদি আরব। গেল কয়েক বছরের মধ্যে এত অল্প পরিমাণ তেল কখনো রপ্তানি করতে দেখা যায়নি রিয়াদকে। দেশটি সদ্য শেষ হওয়া জুন মাসে দিনপ্রতি প্রায় 56 লাখ ব্যারেল করে তেল রপ্তানি করেছে। কোভিড-19 মহামারীর সময় বিশ্বে একবারে থমকে গিয়েছিল, তখন পড়ে গিয়েছিল তেলের বাজারও। অথচ তখনও প্রতিদিন প্রায় 53 ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে সৌদি আরব। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক কিনে তেল উৎপাদনের পরিমাণ বাড়ানোর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। দেশটি এই দলে রাশিয়াকে ভিড়িয়েছে। তেলের উৎপাদন কমিয়ে দাম সমন্বয় করতেই এমন প্রচেষ্টা চালিয়েছে রিয়াদ। তবে সৌদি আরব রেকর্ড পরিমাণ তেল উৎপাদন কমিয়ে দেওয়ার আখেরে লাভবান হচ্ছে রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকরা মনে করেন, মস্কো এবং আবুধাবিকে বাড়তি সুবিধা দিতেই এমনটা করছে সৌদি আরব। গেল মে মাসে ওপেক প্লাসের মিটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে বিশেষ সুবিধা দেওয়া হয়। এর ফলে আগামী বছর থেকে প্রতিদিন অতিরিক্ত 3 লাখ ব্যারেল করে তেল উৎপাদন করতে পারবে দেশটি। আবার পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ হারিয়েছে রাশিয়া। তবে সৌদি আরবের প্রচলিত তেলের বাজার এখন কার্যত মস্কোর দখলে। এপ্রিলে রাশিয়ার রপ্তানি করা অপরিশোধিত তেলের 48%ই কিনেছে চীন। ভারত কিনেছে 25%। বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশগুলোর একটি সৌদি আরব। দ্রুত তেলের উৎপাদন বাড়ানোর মতো সক্ষমতা রয়েছে দেশটির। 2022 সালের মার্চ মাসে রাশিয়ার সঙ্গে দাম যুদ্ধে জড়িয়ে উৎপাদন বাড়িয়েছিল সৌদি আরব। তখন তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। তেলের দামের সঙ্গে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে নিজেদের ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরবকে তেল নির্ভরতা থেকে বের করতে আনতে চাইছেন সৌদি যুবরাজ। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গেছে অমর্ত্য সেন। ভারতের এবারে লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে। মানুষ এবার আর বিজেপির ধর্মান্ধতার পক্ষে রায় দেয়নি। সেই সঙ্গে ভারতীয় ন্যায় সহিংসতা নিয়েও বিজেপির সমালোচনা করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। অমর্ত্য সেন বলেন, সংবিধান পরিবর্তন করতে যে আলোচনা প্রয়োজন ছিল তা করা হয়নি। প্রতিটি ট্রাস্টের পক্ষে প্রায় প্রতি বছর একটি সমালোচনা সভা আয়োজন করা হয়। আবার সেই আলোচনার বিষয় ছিল কেন স্কুলে যায়, সহযোগিতার সহজ পাঠ। শনিবার পশ্চিমবঙ্গের বোলপুরে এই আলোচনায় অংশ নিয়ে ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন আলোচনায় ছিলেন অধ্যাপক যোদ্রেস। এছাড়া রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অমর্ত্য সেন বলেন, এবারের স্কুলে পর্যন্ত আলোচনায় পৌঁছে গিয়েছিল কিভাবে ভারতকে হিন্দু রাষ্ট্র করা যায়। তবে এটাও ঠিক যে এখনও আমাদের শিশুদের মধ্যে হিন্দু মুসলমান পার্থক্য একদম নেই। তাই এবার লোকসভা নির্বাচনের মাধ্যমে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গেছে। অমর্ত্য সেন আরও বলেন, অযোধ্যার রাম মন্দির এলাকার আসনে এবার জিততে পারেনি বিজেপি প্রার্থী, জিতেছে ধর্মনিরপেক্ষ আদর্শের একজন প্রার্থী। তাতেই প্রমাণ হয়ে যায় যে এখনও ভারতের মানুষ ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত। যদিও ভারত যে একেবারে ধর্মনিরপেক্ষ দেশ তাও নয়, ভারত বহু ধর্মের দেশ।